আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি মিলন স্যার। তো তোমরা যারা চাকরি প্রার্থী হিসাবে, আবারও বলছি, তোমরা যারা চাকরি প্রার্থী হিসাবে এখন যারা লাইভে আছো, আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং আমাকে শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি একটু কমেন্ট করে আমাকে জানাও। এখন যারা লাইভে আছো চাকরি প্রার্থী হিসাবে, তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও। আমি একটু দেখি। এবং তোমরা কে কোথা থেকে জয়েন করছো সেটাও আমাকে জানাবা। তোমরা কে কোথা থেকে জয়েন করছো একটু দেখি। আচ্ছা, একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা, আমাকে তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করো। একটু আমি শেয়ার দিয়ে নিই, একটু আমাকে সময় দাও। কে কোথা থেকে জয়েন করছো একটু কমেন্ট করো। হ্যাঁ, এবার একটু কমেন্ট করো প্লিজ। হ্যাঁ, আমি ইফতেখার কমেন্ট করছো। হ্যাঁ, ইফতেখার ওয়ালাইকুম আসসালাম। তারপরে ফরিদুল ইসলাম, ইয়েস স্যার, ভেরি গুড। তো প্রত্যেকে একটু শেয়ার করে দিবা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু বিসিএস না। আমাদের আলোচনার বিষয়বস্তু কি সেটা তোমরা দেখতে পাচ্ছ। আজকে আমরা কথা বলবো যে প্রাইমারি, এনটিআরসিএ এবং আদার্স যে গভর্নমেন্ট জব আছে সেগুলোর প্রস্তুতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আমি তোমাদের সাথে করব, এবং আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে তোমাদেরকে বলি যে প্রাইমারি, এনটিআরসি এবং আদার্স জব, এই যে চাকরিগুলো, এটা কেমন টাইপের চাকরি, আর এই চাকরিগুলোর প্রস্তুতি আমরা কিভাবে নিব, বিগত পরীক্ষায় এখান থেকে বা এই চাকরি রিলেটেড কি কি প্রশ্ন এসেছে সেটা কিন্তু আমরা একটু জানবো। আচ্ছা, তাহলে ফরিদ কমেন্ট করছো হচ্ছে গাজীপুর থেকে, ইফতেখার তো সম্ভবত চিটাগং থেকে। আর বাকিরা কে কোথা থেকে আছো একটু কমেন্ট করো। বাকিরা কে কোন জায়গা থেকে আছো, বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট থেকে আসো? ইফতেখার চিটাগং থেকে আছো, ফরিদ আছো গাজীপুর থেকে। বাকিরা কে কোথা থেকে আছো? আচ্ছা, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে দু ধরনের চাকরি আছে। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে না, এটা সব দেশে দু ধরনের চাকরি আছে। একটা হচ্ছে যে গভর্নমেন্ট জব এবং আরেকটা হচ্ছে নন গভর্নমেন্ট জব। তাহলে চাকরিটা হলো, একটা হচ্ছে গভর্নমেন্ট জব, যাকে বলা হয় সরকারি চাকরি, আর আরেকটা হচ্ছে যে নন গভর্নমেন্ট জব, মানে বেসরকারি চাকরি। এই নন গভর্নমেন্ট জবকে আবার প্রাইভেট জবও বলা হয়। তো
তো এই যে গভর্নমেন্ট জবগুলো, আমরা যেহেতু গভর্নমেন্ট জব প্রত্যাশা করব বা প্রত্যাশা করি, তাহলে এই যে গভর্নমেন্ট জবগুলো, সেই গভর্নমেন্ট জবগুলোকে নিয়োগ দানকারী বা এই গভর্নমেন্ট জবগুলোর সুপারিশকারী বা এই গভর্নমেন্ট জবগুলোর যে বিজ্ঞপ্তি বা যে সার্কুলার, এটি দেয় কোন কোন সংস্থা কিংবা কোন কোন দপ্তর কিংবা কোন কোন প্রতিষ্ঠান। সরকারি চাকরির সুপারিশ করবার ক্ষেত্রে, সরকারি চাকরিতে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রতিষ্ঠানটি বিশাল যে চাকরির যে আয়োজন করে, মর্যাদার দিক থেকে বলো, সুযোগ সুবিধার দিক থেকে বলো, সেই চাকরিটির নাম হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস। এই বিসিএস এর চাকরিতে আসবার জন্য বাংলাদেশের একটি প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানটিকে বলা হয় কনস্টিটিউশনাল বডি বা সাংবিধানিক প্রতিষ্ঠান বা সাংবিধানিক সংস্থা, যেটির নাম হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা বিপিএসসি। এই বিপিএসসি হচ্ছে বিসিএস ক্যাডার অফিসার হিসেবে যারা চাকরি পেতে চাও, প্রিলিমিনারি টেস্ট, রিটেন টেস্ট এবং ভাইভা, 3টা ধাপে এই বিপিএসসি তাদেরকে পরীক্ষা নেয়, নিয়ে পিএসসি সুপারিশ করে, তখন সরকার তাদেরকে নিয়োগ দেয়। তাহলে পিএসসির মাধ্যমে সার্কুলার হয় কি কি চাকরির, সেটা হচ্ছে বিসিএস এর চাকরি। এছাড়াও এই পিএসসির মাধ্যমে আরো কিছু চাকরির সার্কুলার হয়, যেটিকে আমরা বলি যে নন ক্যাডার। তাহলে বিসিএস এর মাধ্যমে বিসিএস এর চাকরি সার্কুলার দেয় কে? পিএসসি। বিসিএস কে কি বলা হয়? সেটা হচ্ছে ক্যাডার। আর বিসিএস এর বাইরে কিছু চাকরি আছে যেগুলোকে নন ক্যাডার বলা হয়। সে নন ক্যাডারের মধ্যে 9 গ্রেড আছে, 10 গ্রেড আছে, যেমন বিভিন্ন অধিদপ্তরের আওতাধীন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, নার্কোটিক্স কন্ট্রোল ডিপার্টমেন্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তারপরে ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট ডিপার্টমেন্ট। এই যে চাকরিগুলো, নবম গ্রেডের যে চাকরিগুলো নন ক্যাডার, এগুলো কিন্তু পাবলিক সার্ভিস কমিশন সুপারিশ করে বা পাবলিক সার্ভিস কমিশন ইউজুয়ালি তাদেরকে পরীক্ষা নেয়। এরপরে বিসিএস এর বাইরে যে চাকরিগুলো রয়েছে, যেমন একটু আগে তোমাদেরকে যেটি লিখলাম যে প্রাইমারি চাকরি। এই প্রাইমারি চাকরির ক্ষেত্রে, হ্যাঁ, একটু তোমাদের কমেন্টটা পড়ি একটু। মাগুরা থেকে মাহিম শেখ, মাগুরা থেকে আছো, ভেরি গুড। প্রাইমারি যে চাকরিটি, এই চাকরিটি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে, এই চাকরিটির সার্কুলার দেওয়ার ক্ষেত্রে একটা মিনিস্ট্রি আছে, কনসার্ন মিনিস্ট্রি, তার নাম আছে মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন। মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশনের একটা ডাইরেক্টরেট আছে, যেটাকে বলা হয় ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন। বাংলায় বলা হয় প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। এটি হচ্ছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাভুক্ত একটি অধিদপ্তর। এটা হচ্ছে প্রাইমারি চাকরির ক্ষেত্রে। তারপরে এনটিআরসিএ, যেটাকে বলা হয় নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি। এই যে এনটিআরসিএ, এটি একটা কর্তৃপক্ষ বা একটা অথরিটি। এটি মিনিস্ট্রি অফ এডুকেশনের, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের যেটিকে বলা হয় মাউসি, মানে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা যে বিভাগটি আছে, সেই বিভাগের মাধ্যমে কিন্তু এদেরকে নিয়োগ দেওয়া হয়। এবং আদার্স যে জবগুলো আছে, গভর্নমেন্টের যে আদার্স যে জবগুলো আছে, সেই আদার্সের জবগুলোর মধ্যে সরাসরি মন্ত্রণালয় যেটি সার্কুলার দেয় বা মন্ত্রণালয়, যেমন খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে খাদ্য অধিদপ্তর, তারপরে যেমন জীবন বীমা কর্পোরেশন, হ্যাঁ, বীমা কর্পোরেশন বা জীবন বীমা কর্পোরেশন। এরপর যে অন্যান্য যে চাকরিগুলো তোমরা জানো যে বিভিন্ন যে চাকরিগুলোর হয়, এই চাকরিগুলো মূলত সরকারি চাকরি, সেগুলো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কনসার্ন অথরিটি, পাবলিক সার্ভিস কমিশন, কনসার্ন মিনিস্ট্রি, কনসার্ন অধিদপ্তর, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার বিভিন্ন চাকরির ক্ষেত্রে নিয়োগ দেয়। তো আলটিমেটলি বাংলাদেশে বিসিএস এর বাইরে যে চাকরিগুলো হয়, সে চাকরিগুলোর ক্ষেত্রে যদি তোমাদেরকে আমি একটু বলি, যেমন প্রাইমারি চাকরি। এই প্রাইমারি চাকরির ক্ষেত্রে, এগুলো নিয়ে আমি আরো ডিটেল বলবো সামনে। এই প্রাইমারি চাকরির ক্ষেত্রে তোমাকে জাস্ট 75 মার্কসের একটা পরীক্ষা দিতে হয় আর 25 মার্কসের পরীক্ষা দিতে হয়। 75 মার্কসের কি? সেটা হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা। যদি আমরা অনেকেই বলি যে এটা প্রিলিমিনারি পরীক্ষা, কিন্তু এটা প্রিলি পরীক্ষা না, এটাকে বলা হয় এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা। আর আরেকটা হচ্ছে যে ওরাল সিস্টেমে ভাইবা ভোস। 25 নম্বরের মধ্যে আবার থাকে 10 মার্কস থাকে হচ্ছে তার একাডেমিক রেজাল্টের উপরে, আর বাকি 15 মার্কস থাকে হচ্ছে তার পারফরমেন্সের উপরে, প্রাইমারি চাকরির ক্ষেত্রে।
তারপরে আমরা যদি এনটিআরসি এর কথা বলি, এনটিআরসিএ, এই এনটিআরসিএ এই চাকরির ক্ষেত্রে তোমাকে 3টা ধাপে পরীক্ষা দিতে হবে। একটা হচ্ছে 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি টেস্ট, এরপরে রাইটিং পদ্ধতিতে রিটেন টেস্ট, এটা সাবজেক্টিভ 100 নম্বর, আর 20 মার্কস থাকে হচ্ছে ভাইবা। তাহলে দেখা গেল প্রাইমারি চাকরিতে ভাইবা আছে, এনটিআরসি এর চাকরিতে ভাইবা আছে। তারপরে যে অন্যান্য যে চাকরিগুলো রয়েছে, আদার্স যে জবগুলো রয়েছে, এই জবগুলোতে তোমরা দেখবা, সেটা যদি দেখো যে সিনিয়র স্টাফ নার্স, এটা 10 গ্রেডের একটা চাকরি, পিএসসি কিন্তু এটার মাধ্যমে সুপারিশ করে। সিনিয়র স্টাফ নার্স আছে, এনএসএ আছে, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে, তারপর সাব ইন্সপেক্টর আছে, এসআই আছে, আর অনেক পরীক্ষার চাকরি আছে, যেমন মানে চাকরি পরীক্ষা আছে, যেমন খাদ্য অধিদপ্তর, জীবন বীমা কর্পোরেশন, হ্যাঁ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তারপরে জাতীয় রাজস্ব বোর্ড, বিভিন্ন সরকারি চাকরিগুলো আছে। সব সরকারি চাকরিগুলোতে অলমোস্ট এখানে তোমার প্রিলিমিনারি পরীক্ষা হয় এমসিকিউ পদ্ধতিতে, তারপরে রিটেন টেস্ট হয় তোমার রাইটিং পদ্ধতিতে, এরপরে ভাইবা হয় তোমার ওরাল সিস্টেমে। তার মানে আমি তোমাকে যদি সংক্ষেপে বলি, প্রত্যেকটা সরকারি চাকরিতে তোমার 3টা ধাপে পরীক্ষা হবে ইউজুয়ালি, এমসিকিউ, প্রিলিমিনারি, রাইটিং লিখিত এবং ভাইবা। সে কারণে তোমাকে একটা কম্বাইন্ড প্রস্তুতি নিতে হবে। তোমরা যারা চাকরি প্রার্থী, শুধু এমসিকিউ পড়বা গাইড বই থেকে তা কিন্তু হবে না, তোমাকে একটা কম্বাইন্ড প্রস্তুতি নিতে হবে। এবার আসো আমরা বিগত পরীক্ষার কিছু প্রশ্ন সলভ করবো আজকে এমসিকিউ পদ্ধতিতে। আবার সেখান থেকে তোমাদেরকে আমি ভাইবাতে কনভার্ট করব, যে এখান থেকে তোমাদেরকে ভাইবাতে কি প্রশ্ন করতে পারে, আবার এখান থেকে তোমাকে লিখিততে কি প্রশ্ন করতে পারে। আচ্ছা, সবাই একটু শেয়ার করবা, আর সবাই ক্লিয়ার কিনা একটু কনভে করে আমাকে, সবাই কথাগুলো ক্লিয়ার কিনা, আর সবাই একটু শেয়ার করবা, আর সবাই প্রস্তুতি নাও। আমি তোমাদেরকে এমসিকিউ পদ্ধতিতে আজকে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অংশের কিছু প্রশ্ন সলভ করব। আরেকটি কথা বলে রাখি, তোমরা অনেকে আমাকে, হ্যাঁ, মোহাম্মদ বনি আমিন কমেন্ট করছো, আচ্ছা বনি কমেন্ট করছো যে দুফসাসিয়া বগুড়া থেকে, ভেরি গুড। আচ্ছা, এখন তোমরা অনেকে আমার কাছে জানতে চাও যে স্যার আপনি বিসিএস এর বাইরে আর কোনো কোর্স আছে কিনা, তো এটার উত্তর আগে তোমাদেরকে দিচ্ছি। তোমরা অনেকে আমাকে মেসেজ দাও, তো ইনবক্সে নক দিচ্ছ। প্রাইমারি এনটিআরসিএ এবং আদার্স যত চাকরি আছে, এই চাকরিগুলো অর্থাৎ 10ম গ্রেড থেকে 20 গ্রেডের যে চাকরিগুলো আছে, প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবা, এই চাকরিগুলোর একটা কম্বাইন্ড কোর্স আছে আমার, সরকারি চাকরির কম্বাইন্ড কোর্স। প্রাইমারি এনটিআরসিএ, নন ক্যাডার, পিএসসি, সিনিয়র স্টাফ নার্স, মানে কম্বাইন্ড চাকরি, কম্বাইন্ড কোর্স। এটা প্রিলি পরীক্ষা মানে এমসিকিউ পড়ানো হবে, লিখিত পড়ানো হবে, ভাইবা পড়ানো হবে, এবং অলরেডি একটা ব্যাচ অনেকে অ্যাডমিটেড হয়ে গেছে। আমি দ্রুত সেই ব্যাচটা শুরু করে দিব, এখনো ক্লাস স্টার্ট করিনি। কেউ যদি যুক্ত হতে চাও আমার সাথে যুক্ত হতে পারো। এখানে আমার সাবজেক্ট ভিত্তিক শিক্ষক থাকবেন, বাংলার টিচার থাকবেন, ম্যাথের টিচার থাকবেন, ইংলিশের টিচার থাকবেন, হ্যাঁ, বিজ্ঞানের টিচার থাকবেন, আর ইন্টারন্যাশনাল বাংলাদেশের ক্লাসগুলো আমি নিজে নিব, একই সাথে ভাইবা ক্লাসগুলো আমি নিজে নিব। তাহলে এখানে তোমাকে প্রিলিমিনারিতে ক্লাস থাকবে, এমসিকিউ পদ্ধতিতে লিখিত ক্লাস থাকবে, ভাইবা ক্লাস থাকবে। এটা একটা কম্বাইন্ড কোর্স, আর এটি আগামী তোমার অল্প সময়ের জন্য একটা বিশেষ ডিসকাউন্টে অ্যাডমিশন চলছে। যারা যুক্ত হতে চাও আমার সাথে যুক্ত হতে পারো, গভর্নমেন্ট জবের জন্য। এটা গভর্নমেন্ট জব, তাহলে আমার বিসিএস এর আলাদা, প্রিলিমিনারি আলাদা, লিখিত আলাদা, ভাইবা আলাদা, আর গভর্নমেন্ট জব আলাদা। গভর্নমেন্ট জবের মধ্যে প্রাইমারি আলাদা, এনটিআরসি আলাদা, এবং আদার জবগুলো আলাদা। আচ্ছা, এখন এটা হচ্ছে তোমাদের জন্য আমার একটা মেসেজ। আর ইফতেখার কমেন্ট করছো, স্যার বিয়াদবি ক্ষমা নন ক্যাডারে নিয়ে একটু বলবেন, উপকৃত হতাম। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো, নন ক্যাডার নিয়ে আমি কথা বলবো, নন ক্যাডার নিয়ে আমি কথা বলবো, নন ক্যাডার কোনগুলো জব এটা নিয়ে আমি কথা বলবো। আজকে আমি তোমাদেরকে দেখি তোমাদের প্রস্তুতিটা কেমন, এটি নিয়ে আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন সলভ করব। প্রত্যেকে একটু খেয়াল করো। প্রথম প্রশ্ন, আজকের 1 নম্বর প্রশ্নটি হলো বাংলাদেশের, মানে যে প্রশ্নগুলো সলভ করব এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটি এসেছে। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? দেখি তোমরা কেমন পারো। অপশন ক হলো জাতীয় সংসদ, অপশন খ হচ্ছে শাসন বিভাগ,
অপশন গ হলো আইন মন্ত্রণালয়, আর অপশন ঘ হলো কোনোটি নয়। এই চারটা উত্তরের মধ্যে কোন উত্তরটা সঠিক হবে, কার কাছ থেকে কমেন্টটা আগে আসে সেটা একটু দেখব। বাংলাদেশের সংবিধানের রক্ষককে? জাতীয় সংসদ, শাসন বিভাগ, আইন মন্ত্রণালয়, কোনোটি নয়। বলো দেখি কে আগে কমেন্টটা করতে পারো বা কার আনসারটি সঠিক হয় সেটা একটু দেখি। বাংলাদেশের সংবিধানের রক্ষককে? আমি তোমাদেরকে কয়েক সেকেন্ড টাইম দিচ্ছি, দেখি আনসারটা কে করতে পারো আগে। আচ্ছা, ফরিদ কমেন্ট করছো যে ক অর্থাৎ জাতীয় সংসদ। সুন্দর, তোমরা কমেন্ট করতে থাকো, আনসার সঠিক হোক ভুল হোক সেটা ভিন্ন কথা, তোমাদেরকে কমেন্ট করতে হবে, পার্টিসিপেট করতে হবে। আচ্ছা, মাহির কমেন্ট করছো যে এক, তারপরে সাব্বির কমেন্ট করছো জাতীয় সংসদ, ইফতেখার কমেন্ট করছো ক বাংলাদেশের সংবিধানের রক্ষককে। আচ্ছা, তোমরা অধিকাংশ কমেন্ট করছো ক, তারপরে মানিক কমেন্ট করছো যে জাতীয় সংসদ, তোমাদের নামগুলো মেনশন করতে হবে। মানিক কমেন্ট করছো জাতীয় সংসদ, তারপরে সোনালী বিকাল কমেন্ট করছো এ। আচ্ছা শোনো, এটার উত্তর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আগে বিষয়টা বোঝার চেষ্টা করো। প্রথমত আমি যদি তোমাদেরকে এটা একটু ব্যাখ্যা দিয়ে বুঝাই, সেটা হলো যে এই যে সংবিধান, সংবিধান হচ্ছে একটি দেশের সর্বোচ্চ আইন। সংবিধান অনুযায়ী একটি দেশ বা একটি রাষ্ট্র পরিচালিত হয়। সংবিধান প্রণয়ন করার দায়িত্ব যে পরিষদের, সেটি নাম হচ্ছে গণপরিষদ, যেটি আমি গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম। এই গণপরিষদ হচ্ছে জনপ্রতিনিধি কর্তৃক গঠিত একটি পরিষদ, যেটির দায়িত্ব হচ্ছে একটি দেশের সংবিধান তৈরি করা বা সংবিধান রচনা করা বা সংবিধান প্রণয়ন করা। এরপরে একটা দেশের সংবিধান যখন তৈরি হয়ে যায়, তখন সেই সংবিধান অনুযায়ী একটা দেশ পরিচালিত হয়, এবং সংবিধানে যা বলা আছে তা কেউ অমান্য করতে পারে না। এবং সংবিধানের আইনে এর সাথে কোনো একটা দেশের অন্যান্য আইনে যদি কোনো সংঘর্ষ তৈরি হয়, তাহলে অন্যান্য আইনের ততটুকু বাদ যাবে যতটুকু সংবিধানের সাথে সাংঘর্ষিক। তার মানে সংবিধান হচ্ছে একটি দেশের সর্বোচ্চ আইন, সুপ্রিম ল। এরপরে সেই সংবিধান তৈরি করবার পরে বা সংবিধান রচিত হবার পরে সেই সংবিধানের কোনো সংযোজন, বিয়োজন, সংশোধন এটি করবার জন্য যে জায়গাটি, সেটিকে বলা হয় জাতীয় সংসদ বা পার্লামেন্ট। তাহলে পার্লামেন্টে কিন্তু আমাদের সংবিধান কি হয়, সেটি সংশোধন করা হয়। এই পার্লামেন্ট কিন্তু সংবিধানের রক্ষক না। এবার আসি, বাংলাদেশ নামক একটি রাষ্ট্র বা যে কোনো রাষ্ট্রের তিনটি অর্গান থাকে। একটা হচ্ছে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ, আরেকটা হচ্ছে আইন বিভাগ, এবং আরেকটা হচ্ছে বিচার বিভাগ। তাহলে যেটাকে বলে আইন বিভাগ, এই আইন বিভাগ হচ্ছে এমন একটি বিভাগ যে বিভাগ হচ্ছে রাষ্ট্র পরিচালিত হবার জন্য প্রয়োজনীয় আইন তৈরি করে। আর ওই যে আইনটি, সে আইনটিকে কার্যকর করে হচ্ছে শাসন বিভাগ, যার আরেকটি নাম হচ্ছে নির্বাহী বিভাগ। আর সেই আইনকে যদি কেউ অমান্য করে, তাহলে তাকে শাস্তি দেয় বিচার বিভাগ, আর শাস্তিটি কার্যকর করে আবার শাসন বিভাগ। তাহলে শাসন বিভাগের আরেকটি নাম নির্বাহী বিভাগ। ইম্পর্টেন্ট তথ্য জেনে রাখো। শাসন বিভাগ কি করে, আইন বিভাগ কর্তৃক যে আইনটি তৈরি হয়, শাসন বিভাগ কর্তৃক, তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের একটু মেনশন দাও, যাতে প্রত্যেকে একটু দেখতে পারে। শাসন বিভাগ কর্তৃক যে আইন বিভাগ কর্তৃক যে আইনটি তৈরি হলো, সেই আইনকে কার্যকর করে শাসন বিভাগ। আর আইন বিভাগের যে আইনটিকে কেউ অমান্য যদি করে, তাহলে তাকে শাস্তি দেয় বিচার বিভাগ, শাস্তি কার্যকর করে শাসন বিভাগ। তাহলে প্রশ্নটি হলো যে বাংলাদেশের যে সংবিধান গণপরিষদ কর্তৃক তৈরি করা হলো, সেই সংবিধান সংশোধন করে জাতীয় সংসদ। জাতীয় সংসদ কখনো সংবিধানের রক্ষক হতে পারে না,
অর্থাৎ প্রথম উত্তরটা তোমাদের ভুল। দ্বিতীয় উত্তর কি ছিল? শাসন বিভাগ। শাসন বিভাগ কখনো সংবিধানের রক্ষক না। সংবিধানের রক্ষক আইন মন্ত্রণালয় না। তাহলে সংবিধানের রক্ষক চারটা উত্তরের মধ্যে এখানে কোনটি? সেটি হচ্ছে কোনোটি নয়। তাহলে এখানে কোনোটিই নয়। এখন যদি বলো যে স্যার কোনোটি নয়, তো বুঝলাম, তাহলে এখানে সঠিক আনসারটা কি হবে? মনে রাখবা, সংবিধানের রক্ষক একটা দেশের সুপ্রিম কোর্ট, যাকে বলা হয় সর্বোচ্চ আদালত। এই যে সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের রক্ষক, সংবিধানের অভিভাবক, সংবিধানের ব্যাখ্যাকারক। তাহলে সংবিধানের রক্ষক, সংবিধানের অভিভাবক, সংবিধানের ব্যাখ্যাকারক কোনটি? সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ আদালত। অপশন কি এখানে ছিল? ছিল না। তাহলে উত্তর কি হবে? সেটা হচ্ছে কোনোটি নয়। ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো প্রত্যেকে। হ্যাঁ, জাহিদ কমেন্ট করছো সুপ্রিম কোর্ট, ভেরি গুড। তোমরা এখন ক্লিয়ার কিনা কমেন্ট করো প্লিজ। প্রত্যেকে কিন্তু শেয়ার করে দিতে হবে। ক্লিয়ার কিনা তোমরা একটু কমেন্ট করো যে স্যার ক্লিয়ার অর নট, প্লিজ কমেন্ট করো ক্লিয়ার অর নট। তাহলে আমি তোমাদেরকে কি বললাম, এখান থেকে প্রশ্নটা ছিল যে বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট। এবার এখানে যেগুলো আছে জাতীয় সংসদ, সে জাতীয় সংসদের পরিচয়টা কি? প্রথমত বাংলাদেশের আইনসভার নাম কি? উত্তর হবে জাতীয় সংসদ। প্রত্যেকটা সেন্টেন্সে প্রচুর ইনফরমেশন তোমরা পাচ্ছ। এটা এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারিতে হতে পারে প্রশ্নগুলো এভাবে, আবার লিখিত পরীক্ষা কিন্তু এক বাক্যে আসতে পারে, আবার তোমাদের ভাইবা বোর্ড এগুলো জিজ্ঞাসা করতে পারে। এই জন্য আমার যত কোর্স আছে, প্রাইমারি বলো, এনটিআরসি বলো, তারপরে গভর্নমেন্ট জবে যত কোর্স আছে, প্রত্যেকটা কোর্সের বাংলাদেশের ক্লাস এবং ইন্টারন্যাশনাল ক্লাসগুলো আমি নিজে নিব, কারণ আমি জানি যে তোমাদের কোন ধরনের প্রশ্নগুলো ফেস করতে হবে। তাহলে প্রত্যেকে একটু ক্লিয়ার কিনে একটু কমেন্ট করো যে কেমন প্রশ্ন হতে পারে। আমি জাস্ট তোমাদের জাতীয় সংসদ থেকে তোমাদের উত্তর দিচ্ছি। ভেরি গুড, অনেকে কমেন্ট করছো। তাহলে প্রথম যে উত্তরটি জাতীয় সংসদ, সে জাতীয় সংসদ দিয়ে আমরা কি কি তথ্য জানবো? যে বাংলাদেশের আইনসভার নাম কি? উত্তর জাতীয় সংসদ। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে জাতীয় সংসদকে সংবিধানে ইংরেজিতে কি বলা হয়েছে? হাউস অব দ্য নেশন। তাহলে আমাদের জাতীয় সংসদের সাংবিধানিক অনুযায়ী বা সংবিধান অনুযায়ী বা সাংবিধানিকভাবে ইংরেজি নাম হচ্ছে হাউস অব দ্য নেশন। 2 নম্বর হচ্ছে যে শাসন বিভাগ। এই শাসন বিভাগ সম্পর্কিত ইনফরমেশন হচ্ছে শাসন বিভাগের অপর নাম কি? নির্বাহী বিভাগ। শাসন বিভাগ বা নির্বাহী বিভাগের প্রধানকে? মহামান্য রাষ্ট্রপতি। শাসন বিভাগ বা নির্বাহী বিভাগের প্রকৃত প্রধানকে? মাননীয় প্রধানমন্ত্রী। তাহলে রাষ্ট্রপতির ক্ষেত্রে মহামান্য, প্রধানমন্ত্রীর ক্ষেত্রে মাননীয়। যেহেতু বাংলাদেশে পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসি রয়েছে এবং বাংলাদেশ যেহেতু প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান, সে কারণে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগের রিয়াল হেড বা রিয়াল চিফ, প্রকৃত প্রধান কে? মাননীয় প্রধানমন্ত্রী। আর সিরিমোনিয়াল হেড বা আলংকারিক প্রধান মহামান্য রাষ্ট্রপতি। তাহলে প্রশ্নটি হলো যে শাসন বিভাগের অপর নাম কি? নির্বাহী বিভাগ। শাসন বিভাগের কাজ কি? দেশকে শাসন করা। আইন বিভাগের কাজ কি? আইন তৈরি করা। আর বিচার বিভাগের কাজ কি? যারা আইন অমান্য করে তাদেরকে শাস্তি দেওয়া। এরপরে আসি আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয় হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়। এর সাথে কিন্তু আমাদের সংবিধানের রক্ষকের কোনো সম্পর্ক নেই। আর কোনোটি নয়, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের আমরা অনেকেই জানি না, সুপ্রিম কোর্টে কিন্তু 2টা ডিভিশন আছে। একটা আছে হাইকোর্ট ডিভিশন এবং একটা আছে অ্যাপিলেট ডিভিশন বা আপিল বিভাগ। তাহলে আমরা বলি না যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। আসলে হাইকোর্ট কিন্তু কোনো কোর্টের নাম না। বাংলাদেশের কোর্ট হচ্ছে দুটো, একটা হচ্ছে সুপ্রিম কোর্ট, একটা হচ্ছে লোয়ার কোর্ট। সুপ্রিম কোর্টকে বাংলায় বলা হয় উচ্চ আদালত, আর লোয়ার কোর্টকে বাংলায় বলা হয় অধস্তন আদালত বা নিম্ন আদালত। এরপরে সুপ্রিম কোর্টের 2টি বিভাগ আছে, একটা হচ্ছে উচ্চ যেটি সেটা হচ্ছে আপিল বিভাগ, আর নিচে যেটি সেটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। তাহলে সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের 2টি বিভাগ, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। এখন এই তথ্যগুলো তোমাদেরকে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা আসতে পারে, প্রাইমারি বলো, এনটিআরসি বলো, অন্যান্য গভর্নমেন্ট জব বলো। আবার এইগুলোই তোমাকে লিখিত পরীক্ষা আসতে পারে এক বাক্যে, যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? উত্তর কি লিখবা? বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট।
বাংলাদেশের সর্বোচ্চ আদালতের বিভাগ কয়টি ও কি কি? এভাবে কিন্তু তোমাদের পরীক্ষা প্রশ্নগুলো আসবে। 10ম গ্রেড থেকে 20 গ্রেডের যে প্রশ্ন সংক্ষিপ্ত। বাংলাদেশের উচ্চ আদালতের বিভাগ 2টি, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ। বাংলাদেশ নামক রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি? বাংলাদেশের সংবিধান। তারপরে প্রশ্ন হতে পারে বাংলাদেশের শাসন বিভাগের অপর নাম কি? উত্তর নির্বাহী বিভাগ। শাসন বিভাগের প্রধানকে মহামান্য রাষ্ট্রপতি, প্রকৃত প্রধানকে মাননীয় প্রধানমন্ত্রী। আইন বিভাগের নাম কি? মানে আইন বিভাগের কাজটা কি? আইন প্রণয়ন করা। কিংবা কোন বিভাগ আইন প্রণয়ন করে? আইন বিভাগ। কোন বিভাগ দেশকে শাসন করে, পরিচালনা করে? শাসন বিভাগ। কোন বিভাগ আইন অমান্যকারীকে শাস্তি দেয়? বিচার বিভাগ। তো দেখো 50 থেকে 60টা প্রশ্ন কিন্তু এই ছোট্ট কয়েকটা ওয়ার্ড দিয়ে আমি তোমাদেরকে তৈরি করে দিচ্ছি। হ্যাঁ, একটু তোমরা কমেন্ট করো, আমাদের কমেন্ট করছে, তোমাদের কমেন্টগুলো একটু পড়ি। স্যারের ক্লাস খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আমি অনেক ফ্রি ক্লাস করছি স্যার, আর খুবই ভালো বোঝায় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। সাব্বির কমেন্ট করছে ক্লিয়ার। জাহিদ কমেন্ট করছে স্যার জিকের জন্য কোর্স শুরু করেন প্লিজ। হ্যাঁ, আমি শুরু করছি তো, জিকের জন্য তো কোর্স শুরু করছি। আমি তো জিকের জন্য কোর্স শুরু করে দিয়েছি তো, অনেকে ভর্তি হচ্ছে তো জিকের জন্য। আমি 70 মার্কস আমার কোর্স চলছে তো জাহিদ, জিকের জন্য আমার 70 মার্কসের কোর্স চলছে। মাই কমেন্ট করছো স্যার ক্লাস আছে, সরি স্যার আপনার ক্লাসটা আচ্ছা কোনো সমস্যা নেই, তুমি পরে এটা রেকর্ড দেখে নিবা। তাহলে দেখো আমাদেরকে চাকরি পেতে হবে, আমাদের জ্ঞান অর্জন করতে হবে, এটি পরের কথা। আমরা প্রত্যেকে এখন চাকরি পেতে চাই, তাই না? তো সেই চাকরি পাওয়াটা আর জ্ঞান অর্জন করাটা এক না। তুমি পৃথিবীতে সর্বোচ্চ পর্যায়ে যদি জ্ঞানী হও, তাও তোমার কাছে মনে হবে যে তুমি কিছুই জানো না। শুধু একটা জিনিসই জানো, যে তুমি কিছুই জানো না। এটা কার কথা? সক্রেটিসের কথা। এবং ইন দিস ওয়ার্ল্ড নো বডি ইজ আলটিমেটলি নাথিং অর এভরিথিং। পৃথিবীতে কেউ কিন্তু এভরিথিং না বা নাথিং না, পৃথিবীতে প্রত্যেকে সামথিং। এবং পৃথিবীতে কেউ কিন্তু অল নোন না, যে সবাই সবকিছু জানে তা কিন্তু না। আমারও লিমিটেশন আছে, তোমারও লিমিটেশন আছে। বাট ওয়ান থিং উই হ্যাভ টু কিপ ইউর মাইন্ড দ্যাট আমার গোলটা কি, আমার লক্ষ্যটা কি, আমি কি চাই। আমি একটা গভর্নমেন্ট জব চাই, সেটি কি বিসিএস, নন ক্যাডার, কিংবা মন্ত্রণালয়ের প্রাইমারি এনটিআরসি। সেই চাকরির পরীক্ষার পরে যে প্রশ্নগুলো তোমাদেরকে আমি ব্যাখ্যা দিচ্ছি, এগুলো কিন্তু এই যে বিগত পরীক্ষার প্রশ্ন। সেই পরীক্ষায় কি কি প্রশ্ন আসছে, কি ধরনের প্রশ্ন আসছে, সেই প্রশ্নগুলোকে আমাকে প্রিলিমিনারি এমসিকিউ পদ্ধতিতে আসলে কিভাবে লিখবো, লিখিততে কিভাবে লিখবো, আর ভাইভাতে জিজ্ঞাসা করলে আমি কিভাবে বলবো। হ্যাঁ, আমাদের লিমা কমেন্ট করছে। হ্যাঁ লিমা, আলহামদুলিল্লাহ, আমার অত্যন্ত ফেভারিট স্টুডেন্ট কিন্তু লিমা। লিমাকে কনগ্রাচুলেশন দিচ্ছি, ও কিন্তু সম্প্রতি 10 গ্রেডের একটা চাকরি পেয়েছে, অর্থাৎ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হয়েছে সিনিয়র স্টাফ নার্স হিসেবে। এটি 10 গ্রেড একটি চাকরি। তো ও অত্যন্ত মেধাবী মেয়ে এবং সে অনেক পোলাইট। তো যাই হোক, তাহলে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি শুধু এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পাস করলাম, একটা গাইড বই মুখস্থ করে তোমার চাকরি হবে না। তোমাকে কিন্তু লিখিত পরীক্ষাও তোমাকে আনসার করতে হবে। তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম, আমরা ব্যাখ্যা পেয়ে গেলাম। আমার ক্লাসগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ লিমা, থ্যাংক ইউ সো মাচ, তোমার জন্য অনেক শুভকামনা। আমরা এবার পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্নে যাব হচ্ছে এটা যাব তোমাদের আন্তর্জাতিক অংশে যাচ্ছি, তোমাদের এটা যাব আন্তর্জাতিক অংশে। আন্তর্জাতিক অংশে এবার যাব, যে দেখি তোমরা কেমন পারো। পরবর্তী প্রশ্নে যাব, সেটা হচ্ছে যে বিশ্বের বৃহত্তম, আচ্ছা জাহিদ কমেন্ট করছিল জিকে কোর্স। হ্যাঁ, আমি তো জিকে কোর্স শুরু করে দিয়েছি জাহিদ। বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইথিক্স এবং জিওগ্রাফির যে 70 মার্কসের যে কোর্সটি জিকে, এটা আমি স্টার্ট করে দিয়েছি। কারণ যে কেউ যদি ইন্টারেস্টেড আমার সাথে যোগাযোগ করবা। বিশ্বের বৃহত্তম একটু ভুল হয়েছে আমার, বিশ্বের বৃহত্তম দ্বীপটি, বিশ্বের বৃহত্তম দ্বীপটি কোন দেশের অন্তর্গত? বিশ্বের বৃহত্তম দ্বীপটি কোন মহাদেশের অন্তর্গত? আমরা অপশনে যদি দেখি, সেটি হচ্ছে উত্তর আমেরিকা, 2 নম্বর হচ্ছে এশিয়া,
3 নম্বর হচ্ছে গ যেটা, সেটা হচ্ছে ইউরোপ। আর ঘ যেটা, সেটা হচ্ছে ওশেনিয়া। বলো এই কমেন্টটা কে আগে করতে পারো, দেখি কমেন্টটা কে আগে করতে পারো। বিশ্বের বৃহত্তম দ্বীপটি কোন মহাদেশের অন্তর্গত? উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং ওশেনিয়া। বলো এই 4টা উত্তরের মধ্যে কোনটা হবে? কে আগে কমেন্টটা করতে পারো, আমি একটু দেখি। হ্যাঁ, দেখি তোমাদের মধ্যে কে আগে কমেন্টটা করতে পারো। বিশ্বের বৃহত্তম দ্বীপটি কোন মহাদেশের অন্তর্গত? আগে প্রশ্নটা শুনবা, দেখি কমেন্টটা কে আগে করতে পারো। এগুলো এগুলো হচ্ছে কনফিউজিং কোশ্চেন। সহজ সাপটা প্রশ্ন পড়ে তার উত্তর মুখস্থ করে গেলে তোমার চাকরি হবে না। তোমাকে যেগুলো কনফিউজিং, যেগুলো কনফিউজ করে দেয়, সেগুলো তোমাকে জানতে হবে। হ্যাঁ, তোমাদের মধ্যে আনসারটা কে পারছো দেখি একটু, কে পারবে আনসারটা করতে। বিশ্বের বৃহত্তম দ্বীপটি কোন মহাদেশের অন্তর্গত? অন্তর্গত। আচ্ছা, এখন পর্যন্ত আনসারটি পেলাম না। এখন আসি তোমাদের কাছে যে বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি, অর্থাৎ লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, এটি কোনটি? তার আগে তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে আইল্যান্ড বা দ্বীপ বলতে আমরা আসলে কি বুঝি। প্রথমত মনে রাখবা যে একটা ভূখণ্ড যার চতুর্দিকে বা চতুর্পাশে জল বা পানি আর মাঝখানে আবদ্ধ ভূখণ্ড, এটিকে বলা হয় দ্বীপ বা আইল্যান্ড। তাহলে চতুর্দিকে জল দ্বারা আবদ্ধ বা বেষ্টিত যে ভূখণ্ড, সেটিকে আমরা বলি আইল্যান্ড বা দ্বীপ। বিশ্বের বৃহত্তম দ্বীপ যেটি, অর্থাৎ ওয়ার্ল্ড লার্জেস্ট আইল্যান্ড বা দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, আমরা অলমোস্ট সকলে জানি, সেটির নাম হচ্ছে গ্রিনল্যান্ড। এটি নিয়ে বর্তমানে খুবই আলোচিত হচ্ছে গ্রিনল্যান্ড। এই গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর, হ্যাঁ আমাদের বনি কমেন্ট করছো, পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে গ্রিনল্যান্ড। এখন আসি, গ্রিনল্যান্ড যে দ্বীপটি, এটার ওনারশিপ কার কাছে? এটাকে বিলং করে কোন দেশ? সকলে আমরা জানি অলমোস্ট যে গ্রিনল্যান্ড দ্বীপটির মালিক সেটা হচ্ছে যে ডেনমার্ক। তোমরা জানো যে গ্রিনল্যান্ড দ্বীপটির মালিক হচ্ছে ডেনমার্ক। হ্যাঁ, অনেকে কমেন্ট করছো যে উত্তর আমেরিকা, তারপরে হ্যাঁ গ্রিনল্যান্ড। তাহলে গ্রিনল্যান্ড যে দ্বীপটি, সেই দ্বীপটির মালিক হচ্ছে ডেনমার্ক। এবার আসি, ডেনমার্ক এই যে দেশটি, এটি কোন মহাদেশে অবস্থিত? সেটি আমরা জানি যে ডেনমার্ক হচ্ছে ইউরোপ মহাদেশে অবস্থিত, তাই না? ইউরোপ মহাদেশের একটি দেশ হচ্ছে ডেনমার্ক, এবং এটি ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের একটি দেশ, আমরা অলমোস্ট সকলেই জানি। ভেরি গুড। তাহলে বিশ্বের বৃহত্তম দ্বীপটি কোন মহাদেশের অন্তর্গত? এখানে শব্দটা কিন্তু এখানে অন্তর্গত। তোমরা অনেকেই এই ভুলটা করে বসছো বা করে থাকো, যে অন্তর্গত শব্দটির অর্থটা কি, আর আরেকটি শব্দ সেটা হচ্ছে অবস্থিত। এই অবস্থিত এবং অন্তর্গত দুটো ওয়ার্ড কিন্তু সেম না। অবস্থিত মানে কোন জায়গাটায় এটা লোকেটেড, মানে কোন জায়গায় এটা রয়েছে, এটাকে বলে অবস্থিত। আর অন্তর্গত মানে হচ্ছে যে এটা কোন কন্টিনেন্ট এটাকে বিলং করে, কোন কন্টিনেন্ট এটার ওনারশিপ, কোন কন্টিনেন্ট এটার মালিক। তাহলে আমরা যদি দেখি, বিশ্বের বৃহত্তম দ্বীপটি গ্রিনল্যান্ড, যেটি অবস্থিত কন্টিনেন্ট অফ নর্থ আমেরিকা, অর্থাৎ উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত এই গ্রিনল্যান্ড দ্বীপটি। কিন্তু প্রশ্নটি কি আমাদের অবস্থিত ছিল নাকি অন্তর্গত ছিল? অন্তর্গত। যেহেতু প্রশ্নটি ছিল অন্তর্গত, তাহলে গ্রিনল্যান্ড দ্বীপটির সাথে কিন্তু কন্টিনেন্ট অফ ওশেনিয়ার কোনো রিলেশনস নেই। দেয়ার ইজ নো রিলেশনস বিটুইন কন্টিনেন্ট অফ ওশেনিয়া অ্যান্ড গ্রিনল্যান্ড আইল্যান্ড। তারপরে হচ্ছে এশিয়া, এর সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে আনসার কোনটি হবে? ইউরোপ কিংবা নর্থ আমেরিকা। কোশ্চিনটা যেহেতু ছিল যে কোন মহাদেশের অন্তর্গত, এর মানে হচ্ছে যে কোন মহাদেশ এটির মালিক। তাহলে আনসারটা কি হবে? কন্টিনেন্ট অফ ইউরোপ। আর যদি প্রশ্নটি হতো বিশ্বের বৃহত্তম দ্বীপটি কোন মহাদেশে অবস্থিত, তাহলে এটির উত্তর হতো উত্তর আমেরিকা মহাদেশ। ক্লিয়ার কিনা? প্লিজ প্লিজ মেক মি শিওর বাই মেকিং কমেন্ট। তোমরা ক্লিয়ার কিনা? তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে জিনিসটা ক্লিয়ার কিনা। বিশ্বের বৃহত্তম দ্বীপটি কোন মহাদেশের অন্তর্গত? ইউরোপ মহাদেশ। আর বিশ্বের বৃহত্তম দ্বীপটি কোন মহাদেশে অবস্থিত?
সিচুয়েটেড, লোকেটেড, সেটি হচ্ছে কন্টিনেন্ট অফ নর্থ আমেরিকা। একই সাথে তোমাদের পরীক্ষায় যদি প্রশ্নটি আসে যে বিশ্বের বৃহত্তম দ্বীপটি ভৌগোলিকভাবে কোন মহাদেশে অবস্থিত, ভৌগোলিকভাবে কোন মহাদেশে অবস্থিত, উত্তর কি হবে? উত্তর আমেরিকা মহাদেশ। ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। আর গ্রিনল্যান্ড দ্বীপটি রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত হয় কোন মহাদেশ কর্তৃক? এটা ইউরোপ মহাদেশের কর্তৃক, কারণ ডেনমার্ক হচ্ছে ইউরোপ মহাদেশের দেশ। এখানে মহাদেশটা ইম্পর্টেন্ট না, মহাদেশ হচ্ছে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কোন দেশটা গ্রিনল্যান্ড দ্বীপকে বিলং করে, ওন করে। তাহলে কোন দ্বীপ, কোন দেশটি? সেটি ডেনমার্ক। আর ডেনমার্ক যেহেতু এশিয়া মহাদেশের দেশ না, ওশেনিয়া মহাদেশের দেশ না, কারেক্ট আনসার হচ্ছে ইউরোপ মহাদেশ। হ্যাঁ, এখন তোমরা ক্লিয়ার কিনা, বিষয়টা একটু ক্লিয়ার কিনা কমেন্ট করো। এভাবে তোমার কনফিউজিং যে প্রশ্নগুলো রয়েছে, ক্লিয়ার স্যার, লিমা কমেন্ট করছে ক্লিয়ার স্যার। এখন তোমাদেরকে এই প্রশ্নগুলো তোমাদের যে কোনো চাকরির ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করতে পারে, সেটা এনটিআরসি বলে, প্রাইমারি বলো, এভাবে ভাইবা টেস্টেড হবে যে বিশ্বের বৃহত্তম দ্বীপটির নামটা কি বলো তো? স্যার গ্রিনল্যান্ড। ভেরি গুড। এই দ্বীপটি কোন মহাদেশ এর মালিকানায় রয়েছে? স্যার ইউরোপ মহাদেশের। কেন? স্যার যেহেতু দ্বীপটির মালিক হচ্ছে ডেনমার্ক, আর ডেনমার্ক যেহেতু ইউরোপ মহাদেশের দেশ, তাই এই দ্বীপটির মালিকানা ইউরোপের হাতে রয়েছে। তাহলে এই দ্বীপটি অবস্থিত কোন মহাদেশে? স্যার উত্তর আমেরিকা মহাদেশে। তারপর তোমাকে বলতে পারে যে গো টু দ্য ম্যাপ অ্যান্ড শো হোয়ার ইজ গ্রিনল্যান্ড আইল্যান্ড ইজ লোকেটেড। ম্যাপে তোমাকে দেখাতে বলতে পারে যে দেখাও তো দেখি। বিশেষ করে পিএসসি তে যদি ভাইবা দাও, বিসিএস বা নন ক্যাডার বা 10 গ্রেড 9 গ্রেডের চাকরিতে যদি ভাইবা দাও, তোমাকে ম্যাপে দেখাতে বলবে গ্রিনল্যান্ড দ্বীপটি কোথায়, দেখাও। দেখো আমার ক্লাসে তোমরা এই আমার আলোচনায় কিন্তু ভাইবার একটা অ্যাপ্রোচ, মানে হুইচ টাইপ অফ কোশ্চেন তোমাকে ভাইবা বোর্ডে করতে পারে, সেটা যেমন তুমি জানছো। এমসিকিউ পদ্ধতিতে কেমন প্রশ্ন হতে পারে, ঠিক এইটাই তোমাকে লিখিত আকারে গ্রিনল্যান্ড দিয়ে একটা টিকা আকারে আসতে পারে, শর্ট নোট বা টিকা, গ্রিনল্যান্ড। তাহলে তুমি স্টার্টিং করবা গ্রিনল্যান্ড কি? এটি একটা দ্বীপ, কোন মহাদেশে অবস্থিত, কোন মহাদেশের মালিকানায়, এই দ্বীপের ভৌগোলিক গুরুত্বটা কি, কেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এই দ্বীপটাকে তার কন্ট্রোলে নিতে চাচ্ছে, হোয়াট ইজ দ্য জিওগ্রাফিক্যাল, হোয়ার ইজ দ্য জিওগ্রাফিক্যাল লোকেশন অফ গ্রিনল্যান্ড আইল্যান্ড, হোয়াট ইজ দ্য জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স অফ গ্রিনল্যান্ড, তোমাকে এগুলো লিখতে হবে। তাহলে এখন তোমাদেরকে, হ্যাঁ ইয়েস স্যার কমেন্ট করছো আমাদের, ইয়েস সাব্বির। আচ্ছা, আমি কিন্তু তোমাদের কাছে সর্বোচ্চ শেয়ার প্রত্যাশা করছি। তার আগে বলো যে এভরিবডি আর ইউ এনজয়িং, তোমরা কি প্রত্যেকে এনজয় করছো কিনা? মানে নর্মালি এই তথ্যগুলো তোমরা এভাবে কখনো পড়ো না, তোমরা কখনো এভাবে পড়ো না, কেউ তোমাদেরকে এভাবে পড়তে উদ্বুদ্ধ করে না, যে কারণে পড়তেও তোমরা মজা পাও না, আর তোমাদের যে ডিজায়ার্ড যে জবটি সেটি পাওয়া থেকে তোমরা হাতছাড়া হয়ে যাও। কারণ পড়ার মধ্যে তোমাদের কনসেন্ট্রেশন থাকে না। কনসেন্ট্রেশন থাকবে কিভাবে? কারণ পড়ার মধ্যে তো একটা একটা মনোযোগ রাখতে হবে, তো সেই মনোযোগ রাখবার উপায়টা হলো তোমাকে ভিন্ন ওয়েতে পড়তে হবে। হ্যাঁ, আর ইউ এনজয়িং এভরিবডি, একটু কমেন্ট করো তথ্যগুলো বুঝতে পারছো কিনা বা এনজয় করছো কিনা। তাহলে আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স একটা প্রশ্ন সলভ করলাম এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স একটা প্রশ্ন সলভ করলাম। হ্যাঁ, তোমাদের একটু কমেন্টে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা আরেকটি প্রশ্নে যাব। বিগত পরীক্ষায় প্রশ্নগুলো কিন্তু বিগত পরীক্ষায় এসেছে, মাথায় রাখবা, এগুলো কিন্তু বিগত পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে। হ্যাঁ সুন্দর লিমা, থ্যাংক ইউ, বিগত পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নটি তোমাদেরকে আমি কোথায় নিয়ে যাব? এটা নিয়ে যাব বাংলাদেশ অ্যাফেয়ার্স। আমি তোমাদেরকে বিগত পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেটিরই কিন্তু একটা, সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদেরকে আমি সলভ করছি। হ্যাঁ, আরেকটি প্রশ্ন এখন আসো, সেটি হচ্ছে যে বাংলাদেশ অ্যাফেয়ার্সের আয়কর বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক সংস্থার, এভাবেও আসতে পারে, অথবা প্রতিষ্ঠানের, আয়কর বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক সংস্থার বা সর্বোচ্চ প্রশাসনিক প্রতিষ্ঠানের
নাম কি? আচ্ছা, ওকে, সাব্বির কমেন্ট করছো, ইয়েস স্যার, ভেরি গুড। তাহলে আয়কর বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক সংস্থার বা সর্বোচ্চ প্রশাসনিক প্রতিষ্ঠানের নাম কি? অপশনগুলো কি ছিল? অপশনগুলো তোমাদেরকে যদি আমি বলি, তাহলে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে ইসি। খ নম্বর যেটা আছে অপশনে সেটা হচ্ছে পিএসসি। গ নম্বর যেটা আসে সেটা হচ্ছে এনআরবি। আর ঘ নম্বর যেটা আসে সেটা হচ্ছে এনবিআর। দেখি তোমাদের মধ্যে কি আনসারটা আগে দিতে পারে। আচ্ছা, মোহাম্মদ বনি কমেন্ট করছো, স্যার বৃদ্ধ বাড়িতে আর ক্লাস করেন না আপনি? আসলে আমি এখন আমার নিজের প্রতিষ্ঠান, এটি তোমরা জানো যে মিলন বিসিএস কেয়ার, এটি হচ্ছে আমার নিজের প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটির মালিক আমি। আমি এই প্রতিষ্ঠানটাকেই মোটামুটি বাংলাদেশে যত জব আছে, গভর্নমেন্ট যত জব আছে, স্পেশালি ক্যাডার, নন ক্যাডার, 10 গ্রেড থেকে 20 গ্রেডের মিনিস্ট্রি, ডাইরেক্টরেট, ডিপার্টমেন্ট, কর্পোরেশন, যে চাকরিগুলো আছে প্রাইমারি এনটিআরসি, তার একটা পূর্ণাঙ্গ একটা চাকরির প্রস্তুতি রিলেটেড একটা প্রতিষ্ঠান আমি তৈরি করেছি, মিলন বিসিএস কেয়ার। এখানে হয়তো আমি আজকে তোমাদের ক্লাস দিচ্ছি, আগামীতে হয়তো সাবজেক্ট ভিত্তিক শিক্ষক ক্লাস নেবেন, বাংলার সাবজেক্টের টিচার ক্লাস নেবেন, ইংলিশের সাবজেক্টের টিচার ক্লাস নেবেন। ঈদের পরপরে হয়তো সেই ক্লাসগুলো তোমরা পাবা, ফ্রি ক্লাসগুলো পাবা। তো আমি আসলে এখন আপাতত আমার প্রতিষ্ঠানে সময় দিচ্ছি বনি। তো তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমাকে প্রশ্নটি করলে বা আমাকে হয়তো সেখানে দেখছো। তো যাই হোক, আমি আসলে বাংলাদেশে প্রাইমারি চাকরির যে ভাইবা কার্যক্রম সর্বপ্রথম আমি শুরু করি 2022 সালে। এনটিআরসি এর চাকরির যে ভাইবা কার্যক্রম সর্বপ্রথম আমি শুরু করেছি। আমি বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাসগুলো নিয়েছি, বাট এখন বর্তমানে আমার প্রতিষ্ঠানে আমি ক্লাস নিচ্ছি। বিসিএস এর ভাইবা কার্যক্রম সারা বাংলাদেশে অনলাইনে আমি শুরু করছি 40তম বিসিএস থেকে। তো যেহেতু আমি ছেলে মেয়েদের একটা দাবি আছে আমার কাছে, প্রত্যাশা আছে, তাই আমি মূলত আমার প্রতিষ্ঠানে ক্লাসটা নিচ্ছি। যাই হোক, এখন একটু খেয়াল করো, আয়কর বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক সংস্থার বা প্রতিষ্ঠানের নামটা কি? আচ্ছা, আমরা একটু অপশনে যাব। এখানে অপশনগুলো কি কি আছে? আচ্ছা, আমরা যদি একটু দেখি যে ইসি, এই ইসির ইলাবোরেশনটা কি? ইসির ইলাবোরেশন আমরা সকলে জানি যে ইলেকশন কমিশন। ইলেকশন শব্দটির বাংলা কি? নির্বাচন। তাহলে এটির বাংলা অর্থ হচ্ছে যে নির্বাচন কমিশন। তাহলে যে প্রতিষ্ঠান বা যে সংস্থার নাম হচ্ছে ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন, নর্মালি নাম অনুযায়ী সেই প্রতিষ্ঠান কখনো এই যে ইনকাম ট্যাক্স, যেটাকে ইংলিশে বলা হয় আয়কর, তার সাথে রিলেটেড না। ইউজুয়ালি এবং নর্মালি, বেসিকলি এবং মেইনলি স্থানীয় পর্যায়ে কিংবা কেন্দ্রীয় পর্যায়ে যারা জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হতে চান, জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা এই দায়িত্বটি পেতে চান, সে ব্যবস্থাটা করে দেয় নির্বাচন কমিশন, তাই না? নির্বাচন কমিশন কি করে? নির্বাচনের ব্যবস্থা করে, সেটি পার্লামেন্টারিয়ান ইলেকশন কিংবা লোকাল ইলেকশন, পৌরসভা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। এরপরে আমাদের যেটাকে বলা হয় মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি ইলেকশন যেটি হয়, তাহলে এটির কাজ কি? ইলেকশন কমিশনের। তাহলে আয়কর বিভাগের সাথে কিন্তু ইলেকশন কমিশনের কোনো সম্পর্ক নেই। আমাদের সাব্বির কমেন্ট করছো, মার্শাল্লাহ। তাহলে আনসারটা কিন্তু এটি হচ্ছে না। এরপরে পাবলিক সার্ভিস কমিশন, এটাও কিন্তু হচ্ছে না। পাবলিক সার্ভিস কমিশন, এটাও কিন্তু হচ্ছে না। তাহলে পাবলিক সার্ভিস কমিশন এটি একটি সাংবিধানিক সংস্থা, বিশেষ ক্যাডার অফিসার কিংবা নন ক্যাডার অফিসার যারা তাদেরকে পরীক্ষার মাধ্যমে সুপারিশ করে, নমিনেট করে, রিকমেন্ড করে। এরপরে এনআরবি, এটা অনেকে কনফিউজড হয়ে যায় যে এনবিআর নাকি এনআরবি, এটা একটা কনফিউজিং। আনসারটা কিন্তু এটাও না। তাহলে বাকি থাকে কি? আমাদের সাব্বির কমেন্ট করছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। তাহলে এখানে আর এর মধ্যে কিন্তু রেভিনিউ কথাটা আছে। রেভিনিউ মানে রাজস্ব। তাহলে রাজস্ব আদায় হয় দুই ভাবে, একটা হচ্ছে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি। ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি এই দুভাবেই রাজস্ব আদায় করবার জন্য কনসার্ন অথরিটি, রাজস্ব আদায় সংক্রান্ত বিভিন্ন পলিসি প্রণয়ন এর কনসার্ন অথরিটি, এগুলো সবই কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড, বাংলায় বলা হয়, ইংলিশে বলা হয় ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, সংক্ষেপে এনবিআর। তাহলে কারেক্ট আনসার হচ্ছে এখানে এনবিআর। এখন আমাদের বক্তব্যটি হলো এই জাতীয় প্রশ্নগুলোর উত্তর আমরা ডিরেক্টলি
রাইট আনসার বা কারেক্ট আনসারকে আমরা আইডেন্টিফাই করব না, ফাইন্ড আউট করব না। যেহেতু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা, খেয়াল করে দেখো তোমরা, যেহেতু পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে, সে কারণে এমসিকিউ পদ্ধতিতে পাশ করার জন্য, ভালো করার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে we have to achieve the capability to find out the correct answer or wrong answers. If we are able to find out which is not correct answers, in that case rest of the answer undoubtedly proven that that is right answer. চারটা উত্তরের মধ্যে যদি আমরা ভুল উত্তরগুলো বের করতে পারি যে এই আনসারটা না, এটা না, এটা না, তাহলে বাকি যেটা থাকে সেটি কারেক্ট আনসার। সো তোমাদেরকে এই পরীক্ষাগুলো পাশ করতে হলে পারে তোমাকে সরাসরি সঠিক আনসার খোঁজার দরকার নেই। এমন হতে পারে সঠিক আনসার যদি তুমি পেয়ে যাও, ভেরি গুড, বাট সঠিক আনসার পেতে যদি ব্যর্থ হও তাহলে তোমার কৌশল হবে ভুল আনসারগুলো বের করা। যেমন আমি কিভাবে বের করলাম, পিএসসির কাজটা কি সেটা বের করলাম, ইলেকশন কমিশনের কাজ কি সেটা বের করলাম, এনআরবির কাজটা, এটা আসলে প্রতিষ্ঠান না, আনসার হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এখন যদি তোমাকে এখান থেকে যদি তুমি প্রশ্ন হয়, তুমি যদি এআরও তে পরীক্ষা দাও, অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার, তুমি যদি ট্যাক্স ইন্সপেক্টর পদে পরীক্ষা দাও, অর্থাৎ মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর আন্ডারে যদি পরীক্ষাগুলো হয়, সে পরীক্ষাগুলোতে তোমার এখান থেকে প্রশ্নগুলো আসতে পারে। তার মানে ওয়ান থিং আই হ্যাভ টু কনভে দ্য মেসেজ দ্যাট আই উড লাইক টু কনভে দ্য মেসেজ দ্যাট যে বাংলাদেশে যত গভর্নমেন্ট চাকরি আছে সমস্ত চাকরির এমসিকিউ পদ্ধতিতে, রাইটিং সিস্টেমে রিটেন টেস্ট এবং ওরাল সিস্টেমে ভাইবা। এখন তোমাকে এটাই ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করতে পারে যে তুমি যে চাকরির জন্য ভাইবা দিচ্ছ এই চাকরিটির কনসার্ন অথরিটিকে, জাতীয় রাজস্ব বোর্ড। জাতীয় রাজস্ব বোর্ড কোন জাতীয় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের কাজটা কি, এই প্রতিষ্ঠানের পরিচয়টা কি, তোমাকে এটা ঠিক আকারেও আসতে পারে। তাহলে আমাদের সাব্বির কমেন্ট করছো যে অনেক অনেক ধন্যবাদ স্যার এভাবে বোঝানোর জন্য। থ্যাংক ইউ সাব্বির, তুমি সো মাচ। আমি তোমাকে তুমি বলেই বলছি, আসলে তোমরা যারা চাকরি প্রার্থী, আমি কিন্তু আবারও বলছি, আমার এই যে প্রোগ্রামগুলো আমি দেখেছি, আমার এই লাইভগুলো অনেক বড় বড় অফিসার কিন্তু দেখেন। একসময় বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন ক্যাডারের একজন সর্বোচ্চ কর্মকর্তা, একসময় যিনি কমিশনার ছিলেন, তিনিও কিন্তু দেখেছেন, এরকম অনেক অফিসার কিন্তু দেখেন, আমাকে অ্যাপ্রিসিয়েট করেন যে ক্যারি অন, ক্যারি অন। তো অনেকে ক্লাসগুলো দেখে, যে কারণে আমি হয়তো সবাইকে আপনি বলে সম্বোধন করা উচিত, বাট আমি এতটুকুই বলবো যে যারা এই চাকরিগুলোর পরীক্ষার্থী, এই পরীক্ষার্থীদেরকে কিন্তু আমি অ্যাড্রেস করি তুমি বলে, বাট সবাইকে আপনি বলে অ্যাড্রেস করাটাই উচিত। কিন্তু তোমরা যারা পরীক্ষার্থী, তুমি কথাটা তাদেরকে উদ্দেশ্য করে বলছি। হ্যাঁ, তারপর আমি তোমাদেরকে যেটা বলবো, হ্যাঁ হ্যাঁ, আমাদের সাব্বির যে কমেন্টটা করছো, আসলে সাব্বির এই তথ্যগুলো তোমরা আসলে এই যে গাইড বই পড়ো, তো বিভিন্ন বই পুস্তক পড়ো, সেখানে এভাবে বিশ্লেষণ করে দেওয়া নেই। আর এগুলো আসলে অনেকে বিশ্লেষণ করে পড়ায় না, সেটা ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটির একটা ব্যাপার থাকে, মেন্টালিটির একটা ব্যাপার থাকে। আসলে আমি চাই যে তোমাদের আসলে চাকরিতে হোক। আচ্ছা, তাহলে আমরা আনসারটা পেয়ে গেলাম আয়কর বিভাগের। এটা গেল বাংলাদেশ অ্যাফেয়ার্স। আমরা আরেকটা প্রশ্ন সলভ করবো, আমরা বাংলাদেশ ইন্টারন্যাশনাল মিলে সলভ করছি। আচ্ছা, এবার আমরা একটা প্রশ্ন দেখবো, যে প্রশ্নের উত্তরটা আমরা কে পারি দেখি। তাহলে আমাদের আজকে প্রশ্ন সলভ করতেছি বাংলাদেশ ইন্টারন্যাশনাল, মূলত প্রাইমারি, এনটিআরসি এবং 10 থেকে 20 গ্রেডের যে অন্যান্য চাকরিগুলো, অলমোস্ট বিসিএসও একই ধরনের প্রশ্ন আসে। আচ্ছা, এটা আমাদের কম্বাইন্ড প্রস্তুতি। এবার আমি যে প্রশ্নটি তোমাদেরকে করব সেটা হচ্ছে যে নিম্নের কোনটি হ্যাঁ, প্রত্যেকে একটু শেয়ার করবা আর তোমাদের পরিচিত যারা আছে তাদের নাম মেনশন দিবা। নিম্নের কোনটি মধ্যপ্রাচ্যের দেশ? নিম্নের কোনটি মধ্যপ্রাচ্যের দেশ? আচ্ছা, আমরা অপশনটা দেখব, সেটা হচ্ছে কিউবা, তারপরে হলো তোমার অপশনে কি আছে, অপশনে আছে হচ্ছে যে নাইজেরিয়া, তারপরে কি আছে সেটি হলো তোমার
আফগানিস্তান, এরপরে আছে তোমার ঘ নম্বর যেটা আছে সেটা হচ্ছে কাতার। দেখি এই আনসারটা কি আগে করতে পারো। নিম্নের কোনটি মধ্যপ্রাচ্যের দেশ? কিউবা, নাইজেরিয়া, আফগানিস্তান, কাতার। হ্যাঁ, সাব্বির কমেন্ট করছো, জি স্যার আপনার কথায় সহমত। হ্যাঁ, আসলে তোমাদেরকে চাকরি উপযোগী প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, বলো দেখি তোমরা কি আনসারটা করতে পারো। নিম্নের কোনটি মধ্যপ্রাচ্যের দেশ? কিউবা, নাইজেরিয়া, আফগানিস্তান, কাতার। দেখি কে আগে কমেন্টটা করতে পারো, আমি দেখি। আমাদের রকিব কমেন্ট করছো 16 থেকে 20তম কোর্স আছে কি স্যার, আর কোনো কেমন আলাদাভাবে গাইড করতে হবে কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে, 16 থেকে 20 গ্রেডের চাকরি কোর্স আছে। রাকিব, আছে 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 আছে, অবশ্যই আছে। আচ্ছা, এখন আমরা একটু আনসারটা দেখব। প্রথমত আমাদের কোশ্চিনটা ছিল যে কোনটি মধ্যপ্রাচ্যের দেশ, তাহলে আমাদেরকে কিন্তু এখানে শব্দটি হচ্ছে কোনটি, তারপরে শব্দটি হচ্ছে দেশ। আগের কথাগুলো আমি পরে পড়ব। মানে কোনটি দেশ, তাহলে প্রশ্নটি কি হতে পারে? কোনটি দেশ নয়, হুইচ ইজ নট, আর হুইচ ইজ, কোনটি দেশ। আমাকে কিন্তু প্রশ্নটি বলেনি যে দেশ নয়, বলছে দেশ। কোনটি, কোনটি মানে কিন্তু এখানে সিঙ্গুলার শব্দকে ইন্ডিকেট করে, কোনগুলো না, কোনটি। তাহলে কোনটি দেশ। এবার আসি কিসের দেশ? মিডল ইস্টের, মানে মধ্যপ্রাচ্যের। তাহলে প্রশ্নটি আসছে যে কোনটি মধ্যপ্রাচ্যের দেশ। এই যে নিম্নের কথাটা কোশ্চিনের মধ্যে আছে বটে, বাট দিস ইজ ভ্যালুলেস ওয়ার্ড। এটার আসলে কোনো ভ্যালু নেই, এটা থাকলে কি না থাকলে কি, কিন্তু নিম্নে আছে বলে এটা ফলোইং, মানে নিম্নে, উপর হলে পর অ্যাবাভ। তাহলে প্রশ্নটি হলো যে নিম্নের কোনটি মধ্যপ্রাচ্যের দেশ। তাহলে এখানে প্রশ্নটি হলো কোনটি মধ্যপ্রাচ্যের দেশ। মধ্যপ্রাচ্যকে আমরা নর্মালি যেটিকে বাংলাতে যে পরিচয়টি মধ্যপ্রাচ্য, তার চেয়ে বেশি পরিচয় কিন্তু ইংলিশে মিডল ইস্ট, মানে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য। এখন আসি মধ্যপ্রাচ্য বলতে কোন কোন রিজিয়নকে ইন্ডিকেট করে, মিডল ইস্ট বলতে কোন কোন রিজিয়নকে ইন্ডিকেট করে, বা কোন কোন কন্টিনেন্টকে ইন্ডিকেট করে। আমরা অলমোস্ট সকলে জানি মধ্যপ্রাচ্য বলতে এখানে মূলত এবং প্রধানত এশিয়া, কন্টিনেন্ট অফ এশিয়াকে তোমার ইন্ডিকেট করে, বা কন্টিনেন্ট অফ এশিয়াকে মূলত মধ্যপ্রাচ্য বলতে আমরা নর্মালি বুঝে থাকি। যেখানে তোমার অ্যারাবিয়ান সি আছে, তারপরে তোমার পার্সিয়ান গালফ আছে, তারপরে তোমার রেড সি রয়েছে। হ্যাঁ, এই যে বেল্টটা, এটা নিয়ে আমি তোমাদের জিও পলিটিক্সের ক্লাস একটু বলবো পরবর্তীতে। মূলত আমরা এশিয়ার দেশকে বুঝি মধ্যপ্রাচ্য বলতে। এর সাথে আবার কেউ কেউ কন্টিনেন্ট অফ আফ্রিকার যে 5টা অঞ্চল আছে, 5টা রিজিয়ন আছে, নর্দার্ন আফ্রিকা, সাউদার্ন আফ্রিকা, ইস্টার্ন আফ্রিকা, ওয়েস্টার্ন আফ্রিকা এবং সেন্ট্রাল আফ্রিকা। এর মধ্যে মূলত নর্দার্ন আফ্রিকার যে পার্ট আছে, সে নর্দার্ন আফ্রিকার সাথে তোমার কিছু অংশকে কেউ কেউ মিডল ইস্ট বলে তোমার বলে থাকে, যেমন ইজিপ্টকে কেউ কেউ বলে থাকে। তো যাই হোক, এটা নিয়ে তো বিতর্ক রয়েছে। তো মূলত আমাদের প্রধান উত্তর হলো যে মিডল ইস্ট বলতে আমরা কন্টিনেন্ট অফ এশিয়াকে বুঝবো। আচ্ছা, এবার আমরা একটু দেখি তো। আমাদের মমিনুল কমেন্ট করছে কাতার, ভেরি গুড, দারুন। আমাদের রকিব কমেন্ট করছে কিউবা। না, আমরা আবার একটু আনসারটা দেখবো। আচ্ছা, নাইজেরিয়া, এই নাইজেরিয়া কিন্তু আনসারটি না, কেননা নাইজেরিয়া এটা কন্টিনেন্ট অফ আফ্রিকা, মানে আফ্রিকা মহাদেশের একটি দেশ হচ্ছে নাইজেরিয়া। তাহলে আনসারটি যেহেতু মিডল ইস্ট এবং সেটি যেহেতু এশিয়াকে বিলং করে, তাহলে এখানে নাইজেরিয়াটা আনসার না। আচ্ছা, কিউবাও কিন্তু হবে না। কেন? কারণ কিউবা হচ্ছে মূলত একটি দ্বীপ রাষ্ট্র এবং এটি কন্টিনেন্ট অফ নর্থ আমেরিকা, উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে 3টা রিজিয়ন আছে, নর্থ আমেরিকা রিজিয়ন, ক্যারিবিয়ান রিজিয়ন এবং সেন্ট্রাল, যেটা সেন্ট্রাল অংশ যেটি মধ্য আমেরিকা যেটি। তাহলে কিউবা কিন্তু হচ্ছে না, কারণ কিউবা তো এশিয়া মহাদেশের দেশ না। তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। 4টা উত্তরের মধ্যে অলরেডি উই হ্যাভ বিন এবল টু ফাইন্ড আউট দ্যাট কিউবা ইজ নট রাইট আনসার, নাইজেরিয়া ইজ নট রাইট আনসার। থাকছে কয়টা? 2টা। আচ্ছা, এবার যদি আমরা দেখি আফগানিস্তান এবং কাতার। আমরা অনেকেই জানি আফগানিস্তান কিন্তু সার্কের সদস্য, তাই না? আফগানিস্তান সার্কের সদস্য হওয়ার কারণে আমরা কেউ কেউ আফগানিস্তানকে সাউথ এশিয়ার দেশ বলি, আবার কেউ কেউ আফগানিস্তানকে ওয়েস্টার্ন এশিয়া বা পশ্চিম এশিয়ার দেশ বলে আখ্যায়িত করে। আলটিমেটলি কিন্তু এখানে আফগানিস্তানও হবে না।
বাকি থাকে কোনটি, সেটা হচ্ছে কাতার। তাহলে আমরা চারটা উত্তরের মধ্যে এট ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড আউট নাইজেরিয়া ইজ নট, কিউবা ইজ নট, থাকে কয়টা, দুইটা। আফগানিস্তান সেটা হচ্ছে কেউ কেউ বলে পশ্চিম এশিয়া, কেউ কেউ বলে সেন্ট্রাল এশিয়া, যদিও সেন্ট্রাল এশিয়া বলতে আফগানিস্তানকে বোঝায় না, সেন্ট্রাল এশিয়া বলতে কাজাকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, তারপর তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, এগুলোকে সেন্ট্রাল এশিয়ার ডেট বলা হয়। বাট এখানে আনসারটা হচ্ছে কাতার। এভাবে কাতার আছে, ওমান আছে, তারপরে তোমার সৌদি আরব আছে, মধ্যপ্রাচ্যের দেশ সুনির্দিষ্ট না, এটা বিভিন্নভাবে বলা আছে, বাট এখানে আনসারটা হচ্ছে কাতার। তাহলে আমি তোমাদেরকে জাস্ট কি বুঝালাম, তোমাদেরকে বুঝালাম যে টেকনিক, কৌশল, পরিশ্রম বেশি করার দরকার নেই, আমরা কৌশল অবলম্বন করো। কাতার সম্পর্কে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য রয়েছে, যেটা এর আগে বিশেষ পরীক্ষা এসেছে, তোমাদের আসতে পারে। এই যে কাতারের যে ক্যাপিটাল সিটি সেটা হচ্ছে দোহা। এই দোহাতে 2022 বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল। কাতার সম্পর্কে আরেকটি ইনফরমেশন হচ্ছে যে আল জাজিরা স্যাটেলাইট চ্যানেল, যেটি একটি সংবাদ মাধ্যম বা গণমাধ্যম, সেটি আল জাজিরা কাতারের দোহায় অবস্থিত। কাতারের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যাই বলি না কেন, এটিকে আমরা কি বলি, সেটা হচ্ছে আমির। কাতারের আমির। কাতারের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে বাংলাদেশের। তো এই যে কাতার সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ করে আল জাজিরা, এটা কাতারের দোহা থেকে পরিচালিত হয়। তো যাই হোক, তোমাদেরকে অসংখ্য ইনফরমেশন এরকম রয়েছে। তোমাদেরকে আমি যে মেসেজটা দিতে চাচ্ছি, তোমরা যারা চাকরি প্রার্থী, বিসিএস এর প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবা, এই ভাইবা 200 নম্বর আমি পড়াই, তোমাদেরকে বলছি। লিখিততে আমি 390 নম্বর পড়াই, আর প্রিলিমিনারিতে 70 মার্কস পড়াই। কি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, ইথিক্স এবং জিওগ্রাফি। এটা বিসিএস আমি এককভাবে পড়াই, এটা আমার একক নিয়ন্ত্রণ। এরপরে আমাদের অন্যান্য যে জব আছে, আদার্স যে জব আছে, তোমরা যদি কেউ যুক্ত হতে চাও, আদার্স যে জবগুলো আছে সেটা হচ্ছে যে প্রাইমারি, এনটিআরসিএ, তারপরে অন্যান্য যে জবগুলো আছে, সংক্ষেপে যদি বলি আদার্স বলতে জীবন বীমা কর্পোরেশন, হ্যাঁ, খাদ্য অধিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, এনএসআই, সিনিয়র স্টাফ নার্স, বা যত গভর্নমেন্ট চাকরি আছে, এগুলোর জন্য কিন্তু আমার গভর্নমেন্ট জবের কোর্স আছে, এবং সেগুলো কিন্তু প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবার কম্বাইন কোর্স। সো কারো যদি এ ব্যাপারে জানার আগ্রহ থাকে, তথ্য জানতে চাও বা আমার সাথে কমিউনিকেট করতে চাও, বরাবরের মতো 01712282980 এই ফোন নম্বর এবং এটা হোয়াটসঅ্যাপ নম্বর, এখানে তোমরা আমার সাথে কমিউনিকেট করবা। আর আরেকটি কথা, মিলনস বিসিএস কেয়ার, এটা আমার ইউটিউব চ্যানেল, এখানে তোমরা প্রচুর ভিডিও পাবা সরকারি চাকরির প্রস্তুতি রিলেটেড। এই দুইটা জায়গায় তোমরা কমিউনিকেট করবা। এটা আমার ফোন নম্বর, এখানে হোয়াটসঅ্যাপ নম্বর, আমাকে কমিউনিকেট করবা। বর্তমানে আমার এই কোর্সগুলোতে ভর্তি চলছে, যদি কেউ যুক্ত হতে চাও আমার কোর্সে, আমার সাথে যোগাযোগ করবা। আর বাসায় পড়বা, আমার কাছে যুক্ত না হয়েও বাসায় পড়লেও তোমার চাকরি হবে। অনেক বই আছে বাজারে, যে কোনো একটা বই কিনবা, যে কোনো একটা সিরিজের একটা বই কিনবা, একটা প্রকাশনের একটা গাইড বই কিনবা, কিনে তুমি যে চাকরিতে যেতে চাচ্ছ সেই চাকরির প্রিভিয়াস প্রশ্নগুলো নিয়ে তুমি রিসার্চ করবা, যে কোন কোন সাবজেক্টে পরীক্ষাগুলো হয়েছে, সেই সাবজেক্টের কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো হচ্ছে, তুমি নিজে রিসার্চ করবা, তাহলে তুমি নিজে কিন্তু একটা প্রস্তুতি নিতে পারবা। তো আমার এই কোর্সগুলোতে আমি যে সমস্ত আমার শিক্ষক প্যানেল রয়েছেন, তাদেরকে আমি দায়িত্ব দিয়েছি, বা তাদেরকে আমি বলি, আমি নিজেও রিসার্চ করি যে প্রাইমারির জন্য, এনটিআরসি এর জন্য, অন্যান্য চাকরির জন্য, বিসিএস এর জন্য কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, সে অনুযায়ী সাজেশন দিয়ে তাদেরকে পড়ানো হয়। বর্তমানে আমার সবগুলো কোর্সে বিশেষ ডিসকাউন্টে অ্যাডমিশন চলছে। সো দোজ হু আর ইন্টারেস্টেড, প্লিজ কন্ট্যাক্ট উইথ মি। আজকে আমরা অল্প সময়ের মধ্যে বেশ কিছু ইনফরমেশন তোমাদেরকে আমি দিতে পেরেছি, তোমরা রিসিভ করেছো, সবার জন্য শুভকামনা। আবার দেখা হবে পরবর্তী ক্লাস। আসসালামু আলাইকুম।